হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। ঝটপট আমাকে কমেন্টস করে জানাও তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 এর প্রিপারেশন কেমন চলছে। খুব ভালো মতো প্রত্যেকে এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবে এবং গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি সাজেশনের মাধ্যমে দেব সেগুলো অবশ্যই খাতাতে নোট ডাউন করে রাখবে এবং পরবর্তীতে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা কমেন্টেও আমি পিডিএফটা দিয়ে দেবো যাতে তোমরা পরবর্তীতে প্রিন্ট করে নিয়েও বা বাড়িতে বসেও লিখে নিতে পারো। তাহলে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হবে, বুঝতে কিন্তু অনেকটা আরো বেশি সুবিধা হবে। তো যাই হোক, ঝটপট তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো। প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোলের আলাদা আলাদা করে কিন্তু আমি তোমাদের সাজেশন রেডি করেছি এবং এই সাজেশন তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছিল সেই টেস্ট পরীক্ষার সাথে অনেকটাই কিন্তু মিলবে। কারণ টেস্ট পরীক্ষার আগে যে ধরনের সাজেশন আমি দিয়েছিলাম সেই প্রশ্নগুলো তো রয়েছে, বা কিছু প্রশ্ন আমি বাদও দিয়েছি এবং কিছু নতুন প্রশ্নও অ্যাড করেছি, যাতে তোমরা ভালো করে আরো বুঝতে পারো যে কোন প্রশ্নগুলো আমাদের একদম ফাইনালের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো না পড়লে একদমই কিন্তু চলবে না। সুতরাং যারা সারা বছর পড়োনি তাদের জন্য বলছি, তারা কিন্তু খুব ভালোভাবে এই প্রত্যেকটা প্রশ্ন দেখে যাও। আমি সমস্ত রকম বড় প্রশ্ন নিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব। এখানে কিন্তু কোনো রকম শর্ট কোশ্চেন আলোচনা করছি না, কারণ শর্ট জানো যে প্রত্যেক বছর লাইভ ক্লাসের মাধ্যমে আলোচনা হয়, যেখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ গুলো পরীক্ষার ঠিক 24 ঘন্টা আগে তোমাদের সাথে একটা ম্যারাথন লাইভ ক্লাসে আলোচনা করি। কিন্তু আজ কোন রকম এমসিকিউ এসিকিউ নয়, শুধুমাত্র যে বড় প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি করব না, শুরু করছি একদম প্রাকৃতিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোলের আমাদের প্রথম অধ্যায়, আমরা প্রত্যেকেই জানি কি রয়েছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া থেকে দেখো আমরা বেশ কিছু প্রশ্ন দেখে নেব, যে প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক 2025 এর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্নই হচ্ছে একটা পার্থক্য দিয়ে শুরু হচ্ছে, যেখানে অবরোহণ এবং আরোহণের আমরা পার্থক্য পড়ব। অন্তত পক্ষে 3 মার্কের জন্য 4টে পার্থক্য পড়তেই হবে। 4টে পার্থক্য কিন্তু ভালো করে প্রত্যেকে রেডি করবে এবং একই রকম ভাবে অ্যাকুইফার ও অ্যাকুইক্লুড এর মধ্যে এখান থেকেও কিন্তু তোমরা 4টা পার্থক্য অবশ্যই রেডি করে রাখবে, যেটা 3 মার্কস এর জন্য। তাহলে দেখো প্রথম দুটো প্রশ্নই পার্থক্য ছিল। এই দুটো পার্থক্য কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট পার্থক্য, প্রত্যেকে ভালো করে রেডি করে রাখো। এবং পরের প্রশ্ন হচ্ছে কার্স্ট ভূমিরূপ গঠনের অনুকূল শর্তগুলি লেখো। এখানে তোমরা অনেক রকম শর্ত রয়েছে, যে শর্তগুলো লিখতে পারো। প্রচুর পয়েন্টস রয়েছে, তোমাদের নোটসে দেয়া রয়েছে, সেই নোটস থেকে কিন্তু প্রত্যেকে ভালো করে বিষয়গুলো দেখে নেবে। ঠিক আছে? এবং তার পরের প্রশ্ন রয়েছে কার্স্ট অঞ্চল প্রায়ই অনুর্বর হয় কেন? এই প্রশ্নটা কিন্তু আমরা টেস্ট পেপারে বহু জায়গায় পেয়েছি। টেস্ট পেপারে বহু সেটে এই প্রশ্নটা ছিল। সেই কারণে কিন্তু আমি এখানে এই প্রশ্নটাকে নতুন করে এড করেছি। যেটা কিন্তু টেস্টের সময় তোমাদের সাজেশন দিইনি। হ্যাঁ, একদমই টেস্টের জন্য সাজেশন দিইনি। কিন্তু আমি নোটস লিখিয়েছিলাম, তোমরা হয়তো পড়েছিলে। তো যাই হোক, এটা কিন্তু ফাইনালের জন্য অবশ্যই পড়ে রাখবে। ৪ নাম্বার প্রশ্নটা, কার্স্ট অঞ্চল প্রায়শই অনুর্বর হয় কেন? ঠিক আছে? তাহলে আগের প্রশ্ন ছিল কার্স্ট ভূমিরূপ গঠনের অনুকূল শর্ত, যেখানে তোমরা অনেক কটা শর্ত লিখতে পারো, যেমন চুনাপাথরযুক্ত শিলা, বৃষ্টিপাত, শিলার প্রকৃতি, এই ধরনের পয়েন্টস গুলো লিখে কিন্তু উত্তরটা লিখবে। পরের প্রশ্ন রয়েছে ৫ নাম্বারে স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটের মধ্যে পার্থক্য। এখানেও তাহলে ৩ নাম্বারের জন্য ৪টে পার্থক্য লিখবে। প্রচুর পয়েন্টস কিন্তু এখানে পার্থক্যে লেখা যাবে। যেমন ১ম এ ধারণা লিখতে পারো, অবস্থান লিখতে পারো 2nd এ, প্রকৃতি, আকৃতি, এবং একটা এক্সট্রা পয়েন্ট হিসাবে তোমরা স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইটের যে ছবি, সেই ছবি যদি দেওয়ার চেষ্টা করো, একদম ফুল মার্কস পাবে। আমি এখনই বলে দিলাম, একদম ফুল মার্কস পাবে যদি পার্থক্যেও ছবি দেওয়ার চেষ্টা করো। বোঝা গেছে? তাহলে চলে আসবো পরের প্রশ্ন, প্রবাল প্রাচীর গঠনের শর্ত। দেখো এখানেও অনেক কটা আমরা পয়েন্ট লিখতে পারি। প্রবাল প্রাচীর গঠন, তো সুতরাং এখানে জলের উষ্ণতা, জলের লবণতা, অগভীর সমুদ্র, এই ধরনের শর্তগুলোতেই আমরা কি দেখি, বা এই শর্তগুলো যদি ফুলফিল হয় তাহলেই সেই জায়গায় প্রবাল প্রাচীর গঠন হতে পারে। তাহলে এই পয়েন্টগুলো আমরা লিখবো। পরে আরো একটা পার্থক্য রয়েছে। দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর পার্থক্য রয়েছে। তার মধ্যে আরেকটা ইম্পোর্টেন্ট হচ্ছে রিয়া ও ফিয়র্ড উপকূলের পার্থক্য, যেখানে আমরা কিন্তু অনেক রকম পার্থক্যের পয়েন্ট লিখতে পারি। যেমন এই যে শব্দ, কি জাতীয় শব্দ এগুলো, রিয়া কি জাতীয় শব্দ, ফিয়র্ড কি জাতীয় শব্দ, বা এগুলোর অর্থ কি? অবস্থান হিসাবে আমরা পার্থক্য করতে পারি, আকৃতি হিসাবে পার্থক্য করতে পারি। আমি দেখো পয়েন্টস গুলোও কিন্তু বলে দিচ্ছি। সুতরাং এই পয়েন্টস গুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে। পরের প্রশ্ন রয়েছে ভৌম জলের নিয়ন্ত্রকগুলি আলোচনা করো।
এখানেও আমরা ভৌমজলের অনেক নিয়ন্ত্রক লিখতে পারি, যেমন ভূমির গঠন, ভূমির ঢাল, শিলার প্রবেশতা, বৃষ্টিপাত, এই ধরনের পয়েন্টস গুলো কিন্তু আমরা এখানে লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, সমুদ্র তরঙ্গের ক্ষয় কাজ অথবা সঞ্চয় কাজ। এই যে প্রশ্ন, তার মধ্যে ক্ষয় কাজটা কিন্তু টেস্ট পেপারে এবার আমরা 10টা সেটের মধ্যে প্রায় 5টা থেকে 6টা সেটে দেখতে পেয়েছি সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো নিয়ে আলোচনা। সুতরাং খুব ভালোভাবে যে কোনো 4টি ভূমিরূপ চিত্র সহ আলোচনা, এই প্রশ্নটা রেডি করে রাখবে এবং অবশ্যই যাতে এই চিত্র এটা যাতে থাকে সেটা কিন্তু মাথায় রাখবে। তাহলে ক্ষয়কাজের মধ্যে তোমরা কি কি লিখতে পারো? খাঁড়ি ও উপসাগর লিখতে পারো, তরঙ্গ কর্তিত মঞ্চ লিখতে পারো, সমুদ্র গুহা লিখতে পারো, খিলান। এই যে ভূমিরূপগুলো রয়েছে এগুলো তোমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কাজে লিখতে পারো। এবং সঞ্চয় কার্যে তোমরা সৈকত ভূমি, পুরোদেশীয় বাঁধ, টম্বলো, স্পিট, হুক, এই যে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে এগুলো লিখতে পারো। তাহলে যাই লিখো না কেন অবশ্যই এই চিত্র বা ছবি কিন্তু মাস্ট। সুতরাং ভালো করে বাড়িতে তোমরা প্র্যাকটিস করে নাও ছবিগুলো, আশা করি ভালো করে লিখতে পারবে। পরের প্রশ্ন রয়েছে, কার্স্ট অঞ্চলে বিভিন্ন ভূমিরূপ কি রূপে সৃষ্টি হয়? বিভিন্ন ভূমিরূপ কিভাবে বা কি রূপে সৃষ্টি হচ্ছে সেটা চিত্র সহ আলোচনা। তার মানে ভূপৃষ্ঠের উপরে আমরা কিছু ভূমিরূপ দেখতে পাই, নিচে দেখতে পাই বা ভূগর্ভে দেখতে পাই, আবার কার্স্ট অঞ্চলে নদী দ্বারা গঠিতও কিছু ভূমিরূপ হয়। এই ধরনের ভূমিরূপ বিশেষ করে কিন্তু কার্স্ট অঞ্চলে যে সঞ্চয়জাত ভূমিরূপগুলো রয়েছে সেগুলো ভালো করে কিন্তু দেখে রেখো, কারণ সঞ্চয়জাতটা টেস্ট পেপারেও ছিল, আসার একটা সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রকার প্রবাল প্রাচীরের উৎপত্তি ও বৈশিষ্ট্য। এখানে তোমরা জানো যে প্রবাল প্রাচীরের বিভিন্ন বৈশিষ্ট্য বা উৎপত্তি বলছে মানেই এখানে আমরা প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর, প্রতিবন্ধক প্রবাল প্রাচীর এবং অ্যাটল, এই 3 ধরনের প্রবাল প্রাচীরের কিভাবে উৎপত্তি হচ্ছে এবং তাদের বৈশিষ্ট্য এবং ছবি, হ্যাঁ ছবি কিন্তু অবশ্যই অবশ্যই এখানে তোমাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট প্রশ্ন এই প্রথম অধ্যায় থেকে, বিভিন্ন প্রকার নিমজ্জিত উপকূলের পরিচয় দাও। তাহলে নিমজ্জিত উপকূল আমরা জানি 3 রকম হয়, একটা রিয়া উপকূল, একটা ফিয়র্ড উপকূল এবং একটি হচ্ছে ডালমেশিয়ান উপকূল। এই 3 ধরনের উপকূলের ছবি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে এবং বিভিন্ন প্রকার যে নিমজ্জিত উপকূলগুলো বললাম তার কি অর্থ, আহ, তার বৈশিষ্ট্য সমস্ত কিছুই কিন্তু ভালো করে দেখে যাবে। তাহলে এই 12টা প্রশ্ন, যার মধ্যে 5টা প্রশ্ন এমন রয়েছে যেটা কিন্তু পার্থক্য রয়েছে, আর বাকি প্রশ্নগুলো তোমাদের নর্মাল প্রশ্ন রয়েছে, একদম সহজ প্রশ্ন। তাহলে খুব ভালোভাবে পড়বে। আশা করি এই কটা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এবার আমরা চলে আসবো পরের অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্র। এখান থেকে তোমরা প্রথমেই পড়বে ডেভিসের ট্রায়ো বা ট্রায়ো অফ ডেভিস বলতে আমরা কি বুঝি, যেখানে গঠন, প্রক্রিয়া এবং পর্যায় এই তিনটে মিলে একসাথে আমরা বলছি ট্রায়ো অফ ডেভিস। এবং সেকেন্ড কোশ্চেন পড়বে পেনিপ্লেন ও পেরিপ্লেনের মধ্যে পার্থক্য, যেখানে তোমরা পয়েন্ট হিসাবে ধারণা, বিজ্ঞানী মানে কোন বিজ্ঞানী পেডিপ্লেনের নামকরণ করেছেন, কোন বিজ্ঞানী পেডিপ্লেনের নামকরণ করেছেন, কোন অঞ্চলে আমরা পেনিপ্লেন দেখতে পাই, কোন অঞ্চলে পেডিপ্লেন দেখতে পাই, এগুলো কি ধরনের ভূমিরূপ, সেগুলো নিয়ে কিন্তু পার্থক্যের পয়েন্ট বা বিষয় লিখতে পারো। এবং সেকেন্ড কোশ্চেন তো বললাম, থার্ড কোশ্চেন আরেকটা পার্থক্য রয়েছে পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য, যেখানে তোমরা পেডিমেন্ট কি বা বাজাদা কি এর ধারণা বা সংজ্ঞা লিখতে পারো, কোনটার উচ্চতা কি রকম হয় সেটা একটা পয়েন্ট করতে পারো, ঢাল কি রকম হয়, পেডিমেন্টের ঢাল কত ডিগ্রি হয়, বাজাদা কতটা হয়, বা এই জাতীয় ভূমিরূপগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো পার্থক্যের বিষয় হিসাবে উল্লেখ করতে পারো। এবং একটা প্রশ্ন রয়েছে, নিক পয়েন্টে জলপ্রপাত কেন গড়ে ওঠে? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে কিন্তু পড়বে। এবং ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র যে তত্ত্ব রয়েছে এবং সেই ক্ষয়চক্র যে তত্ত্ব তার সমালোচনা, মানে তত্ত্বটা লিখতে গেলে কিন্তু অবশ্যই তত্ত্বের যে সমালোচনা রয়েছে সেটাও উল্লেখ করতে হবে এবং অবশ্যই ছবি। তাহলে এটারও কিন্তু আমাদের ছবি করতে হবে, এমন নয় যে শুধু ক্ষয়চক্র তত্ত্ব লিখে দিলাম, আমরা 3টে পর্যায় লিখে দিলাম, বার্ধক্য পর্যায়, পরিণত পর্যায়, যৌবন পর্যায় লিখে ছেড়ে দিলাম, ব্যাস হয়ে গেল, তা কিন্তু নয়, অবশ্যই অবশ্যই ছবিটা কিন্তু প্র্যাকটিস করবে। এবং একই রকম ভাবে ডেভিসের যে শুষ্কতার বা মরু ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় রয়েছে এটাও ছবি সহ আলোচনা করতে হবে। অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্র ডেভিসের এবং মরু ক্ষয়চক্র যেটা ডেভিসের রয়েছে দুটোই কিন্তু করতে হবে। এবং তার সাথে স্বাভাবিক ক্ষয়চক্র আর মরু ক্ষয়চক্রের মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, এটা কিন্তু আমি তোমাদের টেস্টের সময় সাজেশন দিইনি, এবার এই প্রশ্নটাকে নতুন অ্যাড করেছি, স্বাভাবিক ক্ষয়চক্র আর মরু ক্ষয়চক্রের পার্থক্য।
এবং যে প্রশ্নটা টেস্টে আমি দিয়েছিলাম এবং বিভিন্ন স্কুলে কমন এসেছিল সেটা হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। এখানে আমরা অনেক কটা ভূমিরূপ লিখতে পারি, যেমন উপত্যকার মধ্যে উপত্যকা, নিকবিন্দু, নদী মঞ্চ, কর্তিত নদীবাগ, এবং প্রত্যেকটাই যাতে ছবি সহকারে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো সেটা কিন্তু মাথায় রাখবে, কারণ ছবি না আঁকলে এই প্রশ্নে ফুল মার্কস পাবে না। তাহলে এই 8টা প্রশ্ন পড়বে, তার মধ্যে 3টে প্রশ্ন কিন্তু দেখো পার্থক্যই ছিল। ঠিক আছে? একটা হচ্ছে এই পেনিপ্লেন পেডিপ্লেনের পার্থক্য, পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য, এবং এই প্রশ্ন 7 নাম্বার স্বাভাবিক ক্ষয়চক্র আর মরু ক্ষয়চক্রের পার্থক্য। তাহলে এগুলো 3টে পার্থক্য ছিল। বাকি 5টা একদম নরমাল প্রশ্ন। তার মধ্যে একদম ছোট, ছোট কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আবার এসিকিউ তেও আসতে পারে। যেমন ডেভিসের ট্রাই বলতে কি বোঝো? নিক পয়েন্টে কেন জলপ্রপাত গড়ে ওঠে? এগুলো কিন্তু আবার এসিকিউ তেও আসতে পারে। এবার চলে আসবো একদম সবথেকে শর্ট বা ছোট ইউনিট, তৃতীয় অধ্যায় জলনির্গম প্রণালী, যেখান থেকে তোমরা কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী কাকে বলে এটার সংজ্ঞা পড়বে, অধ্যারোপিত নদী এর উদাহরণ সহ সংজ্ঞা পড়বে, এবং চিত্র সহ বিভিন্ন প্রকার যে জলনির্গম প্রণালীগুলো গড়ে ওঠে সেগুলো কিন্তু পড়বে। যেমন আমরা জানি যে হ্রদ বা জলাশয়কে কেন্দ্র করে বা ক্যালডেরাতে কি গড়ে ওঠে? কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী। এই ধরনের কিন্তু এসিকিউ বা এমসিকিউ প্রশ্ন আসবে। এবং অধ্যারোপিত নদীর ক্ষেত্রে যেটা আমরা জানি সেটা হচ্ছে রাজস্থানের চম্বল, সোন, ছোটনাগপুর মালভূমি কেটে যে সুবর্ণরেখা নদী তৈরি হয়েছে সেটাও অধ্যারোপিত নদীর মধ্যে পড়ছে। তাহলে এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখলেই আমার মনে হয় জলনির্গম প্রণালী থেকে আর কোনো কিছু দেখার দরকার পড়বে না। বোঝা গেছে? তাহলে 3টে চ্যাপ্টার বলে দিলাম। চলে আসবো পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায় মৃত্তিকা। মাত্র 7টা প্রশ্ন বলবো, তার মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। 2টো পার্থক্য পড়তে হবে। তো যাই হোক, 3টে পার্থক্য এখান থেকে দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে পরিণত আর অপরিণত মৃত্তিকার পার্থক্য। সেকেন্ড পার্থক্য হচ্ছে এলুভিয়েশন এবং ইলিভিয়েশন এর পার্থক্য, এবং থার্ড পার্থক্য হচ্ছে পেডোক্যাল ও পেডালফার মৃত্তিকার পার্থক্য। এই 3টে পার্থক্যের মধ্যে কিন্তু একটা পার্থক্য আসার খুব সম্ভাবনা রয়েছে। সুতরাং আগে আমি পার্থক্যগুলো বললাম, এবং প্রত্যেকটা পার্থক্যই 3 মার্কস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে তোমরা পরিণত অপরিণত মৃত্তিকার যে পার্থক্য দেখছো 3 নাম্বারের জন্য, এখানে তোমরা স্তর, তার আদিশিলা, প্রকৃতি কেমন, উর্বরতা কেমন হয় কোন মৃত্তিকার, এই বিষয়গুলো পার্থক্যের মধ্যে লিখতে পারো। ঠিক আছে? এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা সেটা হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ু, আদিশিলা, ভূপ্রকৃতি। এই 3টের মধ্যে যে কোনো একটার প্রভাব কিন্তু তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে জলবায়ু এবং আদিশিলা। দেখো প্রথম দুটো জলবায়ু এবং আদিশিলা। তার মানে এমন নয় যে ভূপ্রকৃতি পড়বে না। এটা কিন্তু আমি কখনোই বলছি না। 3টে একসাথেও আসতে পারে, আবার আলাদা করে যেকোনো একটাও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু তোমরা 3টেই ভালো করে পড়ে রাখবে। মৃত্তিকা সৃষ্টিতে আ আমাদের যে জলবায়ুর কি প্রভাব রয়েছে, আদিশিলার কি প্রভাব রয়েছে, ভূপ্রকৃতির কি প্রভাব রয়েছে, সবটাই কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে? তাহলে ইলিভিয়েশন তো আর আলাদা করে বলছি না। এটা পার্থক্য তো পড়বেই, এবং পেডোক্যাল, পেডালফার মৃত্তিকারও পার্থক্য, যেখানে তোমরা এই দুটোর সংজ্ঞা লিখতে পারো। প্রকৃতি কেমন হয়, দুটোর পিএইচ মাত্রা কেমন হয়, কোন জলবায়ু অঞ্চলে এই মৃত্তিকাগুলো গড়ে ওঠে, এবং মৃত্তিকার রং কেমন হয়, এগুলো মৃত্তিকার পার্থক্যের বিষয় হিসাবে তোমরা লিখবে। কেমন? এবং চিত্রসহ একটি আদর্শ মৃত্তিকা পরিলেখর বিবরণ দাও। তাহলে চিত্রসহ আমাদেরকে একটা বিবরণ দিতে হবে। একদম উপর থেকে আমরা শুরু করব। সবার উপরে রয়েছে ও স্তর, যেটাকে জৈব স্তর বলি, তারপরে এ রয়েছে, তারপরে বি রয়েছে, তারপরে সি রয়েছে, এবং সবার শেষে যে ডি বা আদিশিলা রয়েছে। এইভাবে আমরা কিন্তু ছবি এঁকে একটা আদর্শ মৃত্তিকা পরিলেখের বিবরণ দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এবং লাস্ট দুটো প্রশ্ন হচ্ছে, একটা মৃত্তিকা ক্ষয়ের কারণ আলোচনা করো, এবং একটা হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। তাহলে মৃত্তিকা ক্ষয়ের কারণ আমরা প্রত্যেকেই জানি। বৃক্ষচ্ছেদনের জন্য মৃত্তিকা ক্ষয় হয়, পশুচারণের জন্য হয়, কৃষিকাজের জন্য হয়, ভূমিধসের জন্য হয়, ঝুম চাষের জন্য হয়। তাহলে এতগুলো কারণ কিন্তু আমি দেখো মুখেই বলে দিলাম, নোটসে আরো অনেক পয়েন্টস দেওয়া আছে। খুব ভালোভাবে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো পড়বে। এবং সংরক্ষণের জন্য আমরা বৃক্ষরোপণ করতে পারি, শস্যাবর্তন পদ্ধতি অবলম্বন করতে পারি, আমরা ধাপ চাষ করতে পারি, এবং পশুচারণ নিয়ন্ত্রণও করতে পারি, যেগুলোর মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণ হতে পারে। তাহলে এই 7টা প্রশ্ন তোমরা মৃত্তিকা চ্যাপ্টার থেকে করে যাবে, যার মধ্যে 3টে প্রশ্নই কিন্তু পার্থক্য রয়েছে, বাকি 4টা একদম সাধারণ মানের প্রশ্ন রয়েছে। তাহলে এই কটা প্রশ্ন তোমরা সাজেশন হিসাবে করে রাখবে। ঠিক আছে?
এবার চলে আসবো, একটা বড় চ্যাপ্টার রয়েছে আমাদের পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল থেকে তোমাদের বেশ কিছু পার্থক্য করতে হবে। তার মধ্যে প্রথম দুটো ইম্পর্টেন্ট পার্থক্যই হচ্ছে একটা ঘূর্ণবাত এবং একটা প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য। এটা তো রেডি করবে, এবং তার সাথে ক্রান্তীয় ঘূর্ণবাত আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য কি রয়েছে এটাও কিন্তু উল্লেখ আমাদের পড়তে হবে। এবং পার্থক্যের বিষয়গুলো আর আমি নতুন করে কিছু বলছি না, কারণ ইতিমধ্যে বুঝেই গেছো পার্থক্যের বিষয় হিসাবে আমরা কিন্তু প্রথমেই ধারণা বা সংজ্ঞাটা কিন্তু লিখবই লিখবো। এই দুটো কিন্তু লিখতেই হবে। তারপরে তোমাদের নিজেদের ইচ্ছামতো বায়ু প্রকৃতি, কোনটার বেগ কিরকম হয়, ক্ষয়ক্ষতি কিরকম হয়, কোনটার ফলে মেঘ সৃষ্টি হচ্ছে, কার স্থায়িত্ব কতটা, এগুলো একদম সাধারণ পয়েন্ট হিসাবে লিখতেই পারো। কিন্তু অবশ্যই ধারণা বা সংজ্ঞাটা বিষয়ের মধ্যে একদম প্রথমেই উল্লেখ করবে। ক্লিয়ার হয়েছে? ৩ নাম্বার প্রশ্ন রয়েছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির পর্যায়গুলি চিত্রসহ আলোচনা করো। আমরা প্রত্যেকেই জানি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে মোট ৬টা পর্যায় রয়েছে। ৬টা পর্যায় কিন্তু ভালো করে পড়বে। ৪ নাম্বার প্রশ্ন রয়েছে, মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করো। ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, টেস্ট পেপারে কিন্তু ছিল। ৫ নাম্বার রয়েছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল উষ্ণ ও শীতকাল আর্দ্র হওয়ার কারণ কি? খুব ভালোভাবে পড়বে। এবং আরো একটা পার্থক্য পড়তে হবে, এল নিনো এবং লা নিনার মধ্যে পার্থক্য। তাহলে এল নিনো এবং লা নিনার মধ্যেও তোমরা প্রথমে ধারণা বা সংজ্ঞা লিখবে, দুটোর অর্থ লিখবে, উষ্ণতা কেমন হয় সেটা লিখতে পারো, বায়ুর চাপ কিরকম থাকে দুটো ক্ষেত্রে সেটাও লিখতে পারো। তাহলে এগুলো কিন্তু ভালো করে করবে। এবং পরবর্তীতে একটা পার্ট রয়েছে তোমাদের স্বাভাবিক উদ্ভিদের সাথে জলবায়ুর যে সম্পর্ক, সেক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এটা কিন্তু লিখবে, যেখানে তোমরা অধঃক্ষেপণ, উষ্ণতা, সূর্যের আলো, বায়ু প্রবাহ, এই ধরনের পয়েন্টস গুলো লিখে এই প্রশ্নের উত্তরটা রেডি করবে। পরের প্রশ্ন রয়েছে, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। বা এটা তোমাদের মরু উদ্ভিদ না দিয়ে এইভাবেও দিতে পারে, উদাহরণ সহ বিভিন্ন প্রকার জাঙ্গল উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। তখন কিন্তু আবার ঘাবড়ে যেও না, বা বলো না যে স্যার আপনি তো সিলেবাসে মরু উদ্ভিদ লেখা ছিল বলে আপনি এই মরু উদ্ভিদ বা সাজেশনে মরু উদ্ভিদ কথাটা দিয়েছিলেন, জাঙ্গল উদ্ভিদ কথাটা তো বলেননি, সেই জন্য আমরা পারিনি। না পারার কিচ্ছু নেই। একটু যদি টেক্সট বইগুলো দেখো তাহলে দেখবে লেখা রয়েছে মরু উদ্ভিদ বা জাঙ্গল উদ্ভিদ। তাহলে একই জিনিস যাই দিক না কেন, মরু দিক, জাঙ্গল দিক, অবশ্যই এই উত্তরটা সেম হবে। ঠিক আছে? এবার আছে আমাদের লবণাম্ব উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে? তাহলে এটাও আশা করি তোমরা পারবে। এবং পরের প্রশ্ন রয়েছে, আলোর চাহিদার উপর ভিত্তি করে উদ্ভিদের শ্রেণীবিভাগ করো। তাহলে আলোর চাহিদার উপর আমরা এই উদ্ভিদের যে শ্রেণীবিভাগ করি সেটা পড়বে। এবং ১১ এবং ১২ নম্বর প্রশ্ন এর আগেও তোমাদের টেস্টে আমি সাজেশনে দিয়েছিলাম, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফলগুলি আলোচনা করো। প্রভাব হলেও একই পয়েন্ট হবে, ফলাফল হলেও কিন্তু একই পয়েন্ট হবে। সুতরাং ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বিশ্ব উষ্ণায়নের প্রভাব যেগুলো সেগুলো ফলাফল হিসাবেও লেখা যেতে পারে। এবং সর্বশেষ প্রশ্ন হচ্ছে, পরিবেশের উপর ওজোন স্তর অবক্ষয়ের প্রভাবগুলি লেখো। তাহলে পরিবেশের উপর ওজোন স্তর অবক্ষয়ের প্রভাব আমরা প্রত্যেকেই জানি। এবং এই শেষ প্রশ্নটাতে কিন্তু আমি স্টার মার্ক দিয়ে রাখছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কারণ আমরা এখন প্রত্যেকেই জানি জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বিষয়টা কিন্তু বিশ্বব্যাপী একটা চর্চার বা আলোচনার বিষয়। সে কারণে এই প্রশ্নটা কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। মানে ১১ এবং ১২ দুটোই কিন্তু আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। কেমন? তাহলে এই প্রশ্নগুলো তোমরা বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পড়বে। চলে আসবো ষষ্ঠ অধ্যায় জীববৈচিত্র্য, খুব ছোট চ্যাপ্টার। এখান থেকে আমরা খুব অল্প প্রশ্নই পড়বো। প্রথমটাই আমরা পার্থক্য পড়বো, যেখানে ইন সিটু সংরক্ষণ আর এক্স সিটু সংরক্ষণের পার্থক্যগুলো পড়বো। এখানেও কিন্তু ৩ নাম্বারের জন্য তোমরা দুটোর ধারণা, সংরক্ষণের স্থান কিরকম হয়, প্রজাতি কিরকম, এই জাতীয় পয়েন্টগুলো লিখতে পারো। ২ নাম্বার প্রশ্ন হচ্ছে, ক্রান্তীয় অঞ্চলের দেশসমূহের জীববৈচিত্র্য সর্বাধিক হওয়ার কারণ ব্যাখ্যা করো। আমরা ক্রান্তীয় অঞ্চলে কেন জীববৈচিত্র্য সব থেকে বেশি দেখতে পাই, এই কারণগুলো লিখতে হবে। ৩ নাম্বার প্রশ্ন রয়েছে, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায় বা পদ্ধতিগুলি আলোচনা করো। তাহলে জীববৈচিত্র্য সংরক্ষণের আমরা জানি অনেক উপায় রয়েছে, যেমন ইন সিটু সংরক্ষণ রয়েছে, এক্স সিটু সংরক্ষণ রয়েছে। সংরক্ষিত অরণ্য তৈরি করে আমরা জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে পারি। আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করতে পারি, তার মাধ্যমেও কিন্তু জীববৈচিত্র্য সংরক্ষণ করা যেতে পারে। তাহলে এটাও তোমরা ৩ বা ৪ নম্বরের জন্য ভালো করে রেডি করে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, জীববৈচিত্র্যের গুরুত্ব উল্লেখ করো। তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব কিন্তু আমি বারবার তোমাদের নোটসে বলেছিলাম,
বাস্তুতান্ত্রিক গুরুত্বগুলো আলাদা করে উল্লেখ করবে এবং অর্থনৈতিক গুরুত্বগুলোকে আলাদা করে উল্লেখ করবে। দুটো যদি আলাদা করে উল্লেখ না করো তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাকে ফুল মার্কস দেবে না। হ্যাঁ, দেবে না মানে একদমই কিন্তু দেবে না। আর যদি পরীক্ষায় প্রশ্নে উল্লেখ করে দেয় জীববৈচিত্র্যের বাস্তুতান্ত্রিক গুরুত্বগুলি আলোচনা করো, তখন তোমরা শুধুমাত্র বাস্তুতান্ত্রিক গুরুত্বগুলো আলোচনা করবে। সেক্ষেত্রে অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করার কোনো প্রয়োজন নেই। বোঝা গেছে? তাহলে জীববৈচিত্র্যের গুরুত্ব মানেই আমরা বাস্তুতান্ত্রিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব আলাদা, আলাদা করে উল্লেখ করব। এবার লাস্ট প্রশ্ন রয়েছে একটা, জীববৈচিত্র্যের জিনগত ও প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে লেখো। এই প্রশ্নটা কিন্তু টেস্ট পেপারে ছিল, যে কারণে এবার তোমাদের ফাইনাল সাজেশনে দিয়েছি। জীববৈচিত্র্যের জিনগত এবং প্রজাতিগত বৈচিত্র্য। চলে আসবো প্রাকৃতিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার, সপ্তম অধ্যায় রয়েছে আমাদের মানুষ পরিবেশ মিথস্ক্রিয়া, যেখান থেকে কিন্তু আমি কয়েকটা ছোট ছোট প্রশ্নও বলে দিচ্ছি। যেমন ডার্ট, ডার্ট মানে আমরা জানি ডিপ ওশিয়ান অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। তাহলে ডার্ট কি এটা আমরা পড়বো। মেঘভাঙা বৃষ্টি কি, হড়পা বান কি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এসএকিউর জন্য। আমি বলে রাখছি প্রথম তিনটে প্রশ্ন কিন্তু এসএকিউর জন্য রয়েছে, খুব ভালোভাবে পড়বে। এবারে আসি পিএমআর পর্যায়। পিএমআর পর্যায়ে তোমাদের লেখানো রয়েছে, ভালো করে পড়বে। দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তী ব্যবস্থাপনাগুলি উল্লেখ করো, এটাও কিন্তু ভালো করে পড়বে। তাহলে দুর্যোগের পূর্ববর্তী মানেই আমরা কি জানি, সতর্কীকরণ, পরিকল্পনা, সচেতনতা বৃদ্ধি, এগুলোকে বলা হয় দুর্যোগের পূর্ববর্তী ব্যবস্থাপনা। এবং পরবর্তী হিসাবে উদ্ধার কাজ, ত্রাণ ব্যবস্থা, নিরাপদ স্থানে নিয়ে যাওয়া মানুষদেরকে, এগুলোকে আমরা বলছি দুর্যোগ পরবর্তী ব্যবস্থাপনা। দেখো আমি বেশিরভাগ প্রশ্নে কিন্তু তোমাদের পয়েন্ট গুলো আরো একবার করে বলে দিচ্ছি, যাতে তোমাদের মনে রাখতে বা বুঝতে সুবিধা হয় যে কোন পয়েন্টস গুলো লিখলে আমি পরীক্ষাতে ফুল মার্কস পাবো। দেখো আমি কিন্তু ইচ্ছা করলেই শুধু প্রশ্নগুলো মুখে বলে দিতে পারতাম, আমি কিন্তু তা করছি না। আমি যতটা পারছি আমার মেমোরিতে যতটা রয়েছে তোমাদেরকে পয়েন্টস গুলো বলে দেওয়ার পর চেষ্টা করছি, যে পয়েন্টস গুলো লিখলে তোমরা পরীক্ষাতে কিন্তু ভালো মার্কস পাবে। এবার এখান থেকে মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্যগুলি লেখো। যেটা কিন্তু টেস্ট পেপারে আমি দেখেছি, যা এবিটি এর টেস্ট পেপারে 10টা সেটের মধ্যে 4টা সেটে এসেছিল দুর্যোগ এবং বিপর্যয়ের পার্থক্য। সেখানে কিন্তু তোমরা ধারণা, প্রভাব, স্থায়িত্ব এবং দুর্যোগের উদাহরণ, বিপর্যয়ের উদাহরণ, এই পয়েন্টস গুলো অবশ্যই উল্লেখ করবে। তাহলে এই 6টা প্রশ্ন, যার মধ্যে 3টে প্রশ্নই ছিল আমাদের এসএকিউ টাইপের, বাকি 3টে একটু বড় প্রশ্ন রয়েছে, মানে খুব বড় নয়, 3 মার্কসেরই প্রশ্ন রয়েছে বা 2 মার্কসের রয়েছে। এই কটা প্রশ্ন করলে কিন্তু তোমাদের পুরো কমপ্লিট হয়ে যাবে প্রাকৃতিক ভূগোল। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তাহলে প্রাকৃতিক ভূগোলের ফুল সাজেশন দিয়ে দিলাম। প্রত্যেকটা বুঝতে পারলে কিনা একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও, এবং এটাও জানিও যে তোমাদের এখনো কার কার প্রাকৃতিক ভূগোলের কোন প্রশ্নটা রেডি হয়নি। যাদের রেডি হয়নি অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে সেই প্রশ্নটা আমাকে কমেন্টস করে জানাবে যে স্যার এখনো এই প্রশ্নটা রেডি হয়নি, বা এর উত্তর যদি তোমরা নিতে চাও, যদি মনে করো যে এই সাজেশন ওয়াইজ তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর লাগবে। এই যে প্রাকৃতিক ভূগোলে আমি এতগুলো প্রশ্ন বললাম, তোমাদের যদি মনে হয় যে আমার প্রত্যেকটা উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর একদম পয়েন্ট ওয়াইজ সুন্দর করে ছবি সহ লেখা লাগবে, তাহলে দেখো ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে বা ডেসক্রিপশন বক্সে যে আমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো আমাদের প্রত্যেকটা প্রশ্নের বা সাজেশন ওয়াইজ প্রতিটা প্রশ্নের উত্তর। ঠিক আছে, চলে আসবো অর্থনৈতিক ভূগোলে। হ্যাঁ, অর্থনৈতিক ভূগোল যেটা তোমাদের আমি জানি খুব ভালো প্রিপারেশন রয়েছে। অর্থনৈতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার কৃষিকাজ। এই কৃষিকাজ থেকে এবার আমি বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। প্রশ্নগুলো এতগুলো দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছু নেই, কারণ সবই ছোট ছোট প্রশ্ন। বেশিরভাগটাই কিন্তু 3 মার্কসের প্রশ্ন রয়েছে, সুতরাং চিন্তার কিছু নেই। আমি জানি খুব ভালোভাবে তোমরা পারবে। তো যাই হোক, প্রথমেই আমরা যে বিপ্লব নিয়ে পড়বো সেটা হচ্ছে সবুজ বিপ্লব। সবুজ বিপ্লবের প্রভাব, সুফল এবং কুফল, তিনটেই কিন্তু ভালো করে করে রাখবে। মানে প্রভাবে তোমরা সুফল এবং কুফল দুটোই কিন্তু উল্লেখ করে দিতে পারো। আর যদি ধরো যে আলাদা করে পরীক্ষাতে আসলো সবুজ বিপ্লবের সুফলগুলি লেখো, তাহলে শুধু সুফলগুলি লিখবে। বা যদি পরীক্ষাতে দিল সবুজ বিপ্লবের কুফলগুলি আলোচনা করো, তাহলে শুধুমাত্র কুফলগুলো লিখবে। সেকেন্ড তোমরা পড়বে নীল বিপ্লবের সুফল, তারপরে পড়বে শ্বেত বিপ্লবের গুরুত্ব। দেখো এই সবুজ বিপ্লব, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব, এই তিনটের মধ্যে কিন্তু একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে। আমি কিন্তু এখানে একটা বক্সের মধ্যে 3টে বিপ্লব রেখে দিলাম, সবুজ বিপ্লব, নীল বিপ্লব এবং শ্বেত বিপ্লব। ভালো করে কিন্তু তোমরা
পড়ে রাখবে। পরের প্রশ্ন পড়বে 4 নাম্বার, ভূমধ্যসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন? পরের প্রশ্ন পড়বে দক্ষিণ ভারত কফি চাষে উন্নত কেন? আমি জানি প্রত্যেকে রেডি করে রেখেছো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দুটো পার্থক্য টাইপের প্রশ্ন রয়েছে এবং তার সাথে আমি অথবা দিয়ে বৈশিষ্ট্যও উল্লেখ করে দিয়েছি। যেমন একটা হচ্ছে আর্দ্র কৃষি আর শুষ্ক কৃষির পার্থক্য, একটা হচ্ছে নিবিড় কৃষি আর ব্যাপক কৃষির পার্থক্য। দেখো, পার্থক্য পড়লে কিন্তু তোমরা এখান থেকে বৈশিষ্ট্যগুলো করে নিতে পারবে। আলাদা করে আর তোমাদেরকে আর্দ্র কৃষি বা শুষ্ক কৃষির বৈশিষ্ট্য পড়তে হবে না। মানে পার্থক্যের পয়েন্টগুলোই তোমরা বৈশিষ্ট্যতে লিখে দেবে। বোঝা গেছে? আমি বারবার ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি কারো কোনো প্রশ্ন নিয়ে অসুবিধা বা ডাউট মনে হয়, অবশ্যই প্রশ্নটা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে রাখবে। আমি তোমাদের উত্তর দিয়ে দেব। পরের প্রশ্ন তোমরা পড়বে ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর হওয়ার কারণগুলি লেখো। পরেরটা পড়বে নিবিড় জীবিকা সত্তাভিত্তিক কৃষিতে মাথাপিছু উৎপাদন কম কেন? তারপরে পড়বে উত্তর ভারতে অধিক আখ উৎপাদনের কারণ কি? আমি জানি এই প্রশ্নটা তোমরা রেডি করে রেখেছো। এবং ব্রাজিলে আখ চাষের উন্নতির কারণ। দেখো, আখ চাষ নিয়ে দুটো প্রশ্ন দিয়েছি, একটা উত্তর ভারত এবং একটা হচ্ছে আমাদের ব্রাজিল। তাহলে দুটোই কিন্তু তৈরি করে রেখো। এবং শ্রীলঙ্কা নারকেল চাষে বিকাশ লাভ করেছে কেন? এটাও করে রাখবে। এবং মিশরে কার্পাস চাষের উন্নতির কারণ। মিশরে আমরা জানি যে কার্পাস চাষ বিশেষ উন্নতি লাভ করেছে নীল নদের সহায়তায়। তাহলে সেক্ষেত্রে মিশরে কার্পাস চাষটা ভালো করে করবে। এবং ভারতে ডাল চাষের সমস্যা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা কিন্তু টেস্ট পেপারে বেশ কয়েকবার এসেছিল। ভারতের ডাল চাষের সমস্যা। এই কটা প্রশ্ন আমি জানি তোমরা অনেকেই রেডি করে নিয়েছো। তাহলে ভালো করে কিন্তু আরো একবার পরীক্ষার আগে দেখে নেবে। এবার চলে আসবো শিল্প চ্যাপ্টার। আমরা জানি শিল্প চ্যাপ্টার আমাদের যথেষ্ট বড়। তাহলে শিল্প চ্যাপ্টার থেকে আমরা প্রথমেই যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে লৌহ ইস্পাত থেকে একটা প্রশ্ন। কাঁচামালের অভাব সত্ত্বেও জাপান লৌহ ইস্পাত শিল্পে উন্নত। বক্তব্যটির সমর্থনে দুটি কারণ উল্লেখ করো। দেখো, এখানে কিন্তু আমি দুটি কারণ লিখেছি। তোমাদের কিন্তু দেখা যায় পরীক্ষাতে যদি 5 নাম্বারের জন্য দিল, তাহলে আমি কিন্তু নোটে যতগুলো পয়েন্ট লিখেছি তোমরা কিন্তু সব কটাই অবশ্যই উল্লেখ করবে। নাহলে কিন্তু ফুল মার্কস পাবে না। ঠিক আছে? নাম্বারটা দেখে নিয়ে উত্তর বা পয়েন্টগুলো লিখবে। পরের প্রশ্ন রয়েছে ভারতে গবাদি পশুর সংখ্যা সর্বাধিক হলেও এদেশে দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প উন্নতি লাভ করেনি কেন? ভালো করে করবে। পেট্রোরসায়ন থেকে একটাই প্রশ্ন দিয়েছি, পশ্চিম ভারতে পেট্রোরাসায়নিক শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করো। এই একটাই প্রশ্ন তোমরা পেট্রোরসায়ন থেকে করবে, তাহলেই হবে। তারপরে কার্পাস বয়ন থেকে পড়বে পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণগুলি লেখো। এবং কানাডা যে কাগজ শিল্পে উন্নত তার কারণগুলো উল্লেখ করো বা কি কি, এটাও কিন্তু ভালো করে করে যাবে, কারণ এই প্রশ্নটাও টেস্ট পেপারে বেশ কয়েকবার এসেছিল। আমার মেমোরি থেকে যতদূর মনে পড়ছে মোট 3 বার 3টে সেটে এই প্রশ্নটা আমি পেয়েছিলাম। তারপরের প্রশ্ন তোমরা পড়বে মালয়েশিয়ায় অথবা ব্রাজিলে, এই দুটোর মধ্যে যে কোনো একটা, হয় মালয়েশিয়া না হলে ব্রাজিল, রবার শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো। দেখো, মালয়েশিয়ার ক্ষেত্রেও রবার চাষের উন্নতির কারণ বা ব্রাজিলেও রবার চাষের উন্নতির কারণ কিছু কিছু পয়েন্ট কিন্তু সেম হবে, কিন্তু ভেতরের লেখাগুলো একটু আলাদা হবে। সেগুলোকে মাথায় রেখে কিন্তু করবে। ঠিক আছে? এবার তার সাথে সাথে আবার ব্রাজিলে রবার চাষের যে সমস্যাগুলো রয়েছে বা রবার শিল্পের যে সমস্যা রয়েছে সেটাও কিন্তু পড়তে হবে। মানে রবার শিল্পের উন্নতিও হয়েছে, আবার রবার শিল্পের কিছু সমস্যাও রয়েছে ব্রাজিলে, সেগুলো ভালো করে করবে। ঠিক আছে? পরের প্রশ্ন রয়েছে মোটর গাড়ি নির্মাণ শিল্প থেকে, যেখানে আমাদের ভারতে অথবা আমেরিকা যুক্তরাষ্ট্র এই দুটো দেশের মধ্যে যে কোনো একটা দেশের আমরা মোটর গাড়ি নির্মাণ শিল্পের বিকাশ আমরা তার কারণ কি কি রয়েছে ভালো করে কিন্তু পড়বো। কারণ এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাহলে ভালো করে মাথায় রাখবে, টেস্ট পেপারে কিন্তু ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ে প্রশ্নটা এসেছিল। এবং পরের প্রশ্ন রয়েছে ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে অথবা পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ। তাহলে লৌহ ইস্পাত থেকে কিন্তু দেখো এখানে মোট আমি সাজেশনে দুটো প্রশ্ন দিয়েছি। একটাই প্রথম প্রশ্নটা জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির লাভ করার কারণ, এবং একটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চল বা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ। ঠিক আছে? পরের প্রশ্ন পড়বে তোমরা ভারতে পাট শিল্পের সমস্যা, পাট শিল্পে আমরা যে সমস্যাগুলো দেখতে পাই সেগুলো। এবং লাস্ট পড়বে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনাগুলি উল্লেখ করো। খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা পড়বে। তাহলে
কৃষিকাজ এবং শিল্প থেকে আমি প্রশ্নগুলো বলে দিলাম, ভালো করে এই প্রশ্নগুলো করবে। তাহলে প্রথম স্তরের কার্যকলাপ এবং দ্বিতীয় স্তরের কার্যকলাপ থেকে অনেকগুলো প্রশ্ন পড়তে হবে, কারণ কোন প্রশ্ন আসবে না আসবে আমাদের তো ওইভাবে একদম জানা নেই, কিন্তু আমাদের সাজেশন ওয়াইজ প্রশ্নগুলো পড়ে যেতে হবে। পরের প্রশ্ন তোমরা পড়বে তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের যে কার্যকলাপ থেকে রয়েছে প্রশ্নগুলো, তার মধ্যে একটা হচ্ছে সোনালী চতুর্ভুজ কাকে বলে। সেকেন্ড পড়বে সুয়েজ খালের গুরুত্ব লেখো। তারপরে পড়বে ইন্টারনেটের গুরুত্ব কি। তারপরে পড়বে আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের ভূমিকা ব্যাখ্যা করো। শিপিং লেন ও শিপিং লাইনের মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? এগুলো কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তোমাদের এসএকিউ তেও আসতে পারে। আমি পাশে পাশে লিখে দিচ্ছি কোন ধরনের প্রশ্নগুলো এসএকিউ তে আসতে পারে। যেমন প্রথম প্রশ্নটাও আসতে পারে এসএকিউ তে, সোনালী চতুর্ভুজ কাকে বলে? সুয়েজ খালের একটি গুরুত্ব লেখো। দেখো একটি হলে এটা কিন্তু এসএকিউ তে তোমাদের দেবে। ইন্টারনেটের একটি গুরুত্ব লেখো। এটাও কিন্তু তোমাদের এসএকিউ তে আসতে পারে। তাহলে দেখো এখানে বড় প্রশ্নগুলো রেডি করলেই কিন্তু আমার একটা করে এসএকিউ রেডি হয়ে যাচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলো? অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্টস করে জানিও যে বড় প্রশ্নগুলো যদি এই প্রথম আমরা যদি ৪ টে রেডি করে যাই, তাহলে এখান থেকে এসএকিউ আমরা পাবো কি পাবো না, এটা একটু ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে জানিও। এবং এই ৪ নাম্বারটাও আমরা এসএকিউ পেতে পারি। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের একটি প্রভাব লেখো বা একটি ব্যবহার লেখো। এই ধরনের প্রশ্ন কিন্তু এসএকিউ তে আসতে পারে। ঠিক আছে? যেমন এখান থেকে শিপিং লেন কাকে বলে? শিপিং লাইন কাকে বলে? এটাও আসতে পারে। তাহলে এটাও কিন্তু এসএকিউ তে হয়ে গেল। দেখো এতগুলো প্রশ্ন কিন্তু আমাদের এসএকিউ চলে আসছে। মানে একটা বড় প্রশ্ন যদি আমরা করি তাহলে এসএকিউ করতে পারবো। পরেরটাতে আমরা বলছি যে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত ব্যক্তিদের থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার বলে কেন? তাহলে কেন বলে সেটা আমাদেরকে উল্লেখ করতে হবে। এর সাথে আরো একটা এসে কি হয়ে যাচ্ছে, থিঙ্ক ট্যাঙ্ক বা বুদ্ধির ভান্ডার কাকে বলে। হচ্ছে তো? যে কোনো একটা ভাবে আসতে পারে, ইংরেজিতেও দিতে পারে। ইংরেজিতে দিলে তোমাদের থিঙ্ক ট্যাঙ্ক কথাটা দেবে, আর বাংলাতে দিলে বলবে বুদ্ধির ভান্ডার কাকে বলে। এইভাবে কিন্তু আসতে পারে। এবং লাস্ট প্রশ্ন রয়েছে চতুর্থ ও পঞ্চম স্তরের কার্যাবলীর মধ্যে পার্থক্যগুলি লেখো। তাহলে এই কটা প্রশ্ন তোমরা যদি রেডি করো, আমার মনে হয় এখান থেকে তোমরা বেশিরভাগ এসএ কিউ গুলো কমন পেয়ে যাবে। বোঝা গেছে? চলো চলে আসবো পরের যে চ্যাপ্টার রয়েছে, একটা বড় চ্যাপ্টারই রয়েছে আমাদের জনসংখ্যা ও জনবসতি, যেখান থেকে বেশ কিছু প্রশ্ন কিন্তু আমি তোমাদের রেডি করে দিয়েছি সাজেশনের জন্য। এবার বাকিটা তোমাদের রেডি করার ব্যাপার রয়েছে। আমি জানি অনেকেই রেডি করে রেখেছো। যাদের হয়নি তারা কিন্তু এই কটা দিনের মধ্যে একটু ভালো বাড়িতে ভালো করে পড়ে নাও। তার মধ্যে গত বছরই এসেছিল এই প্রশ্নটা, তাও আমি রিপিট করেছি। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। দেখো গত বছর এসেছে মানে এবছর আসবে না এরকম কিন্তু কোনো গ্যারেন্টি আমি অন্তত দিই না। ঠিক আছে? সুতরাং ভালো করে প্রশ্নটা দেখে যেও। জনবিবর্তন মডেলের যে ৫ টা পর্যায় রয়েছে অবশ্যই ভালো করে পড়ে যেও। ঠিক আছে? এবার পরে দুটো পার্থক্য রয়েছে ২ আর ৩ এ দেখো। একটা রয়েছে মানুষ জমি অনুপাত আর জনঘনত্বের পার্থক্য। একটা রয়েছে কাম্য জনসংখ্যা আর মানুষ জমি অনুপাতের পার্থক্য। তাহলে ২ আর ৩ নাম্বারটা কিন্তু ভালো করে এই দুটোর মধ্যে একটা পার্থক্য আসার সম্ভাবনা রয়েছে। পরের প্রশ্ন রয়েছে বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের উপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। তারপরে স্টার মার্ক দিয়ে রাখছি এখানে, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণগুলি উল্লেখ করো। এটা কিন্তু টেস্ট পেপারে ১০টা সেটের মধ্যে মানে এবিটিএ টেস্ট পেপারে ১০টা সেটের মধ্যে ৩টে সেটে আমি এই প্রশ্নটা পেয়েছি। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ উল্লেখ করো, যেখানে তোমরা প্রাকৃতিক কারণ এবং অর্থনৈতিক কারণগুলো আলাদা আলাদা করে পয়েন্ট করে পরীক্ষাতে লিখবে, না হলে কিন্তু একদমই ফুল মার্কস পাবে না। ক্লিয়ার হয়েছে? পরের একটা পার্থক্য রয়েছে আবার, উন্নয়নশীল দেশের বয়সলিঙ্গ পিরামিড ও উন্নত দেশের বয়সলিঙ্গ পিরামিডের মধ্যে পার্থক্যগুলি লেখো। এটাও ভালো করে পড়বে। তারপরে রয়েছে ভারতে অথবা উন্নয়নশীল দেশগুলিতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধির কারণ কি অথবা বৃদ্ধির হার বেশি কেন? বিভিন্ন রকম ভাবে আসতে পারে। ভারতের ক্ষেত্রেও দিতে পারে, উন্নয়নশীল দেশের ক্ষেত্রেও দিতে পারে। যাই হোক না কেন, যেভাবেই আসুক না কেন, উত্তর সেম হবে। উত্তর কিন্তু আলাদা হবে না। উত্তর তোমরা সেম লিখবে, কোনো অসুবিধা নেই। পরের প্রশ্ন তোমরা জনবসতি থেকে পড়বে, যেটা সেটা হচ্ছে কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ করো। ঠিক আছে? সেকেন্ড পড়বে তোমরা আরেকটা পৌর বসতির শ্রেণীবিভাগ। তাহলে কার্যাবলীর ভিত্তিতে গ্রামীণ বসতি আসতে পারে, আবার পৌর বসতিও তোমাদের আসতে পারে। ঠিক আছে? তাহলে এই দুটো কিন্তু ভালো করে পড়বে। তো টেস্ট পেপারে কিন্তু পৌর বসতি নিয়ে প্রশ্নটা বেশি এসেছিল, সুতরাং পৌর বসতিটা একটু ভালো করে দেখেছো।
তারপরে রয়েছে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণগুলো উল্লেখ করো। তাহলে আমরা গ্রামীণ জনবসতির ক্ষেত্রে আমরা তো বিক্ষিপ্ত জানি, গোষ্ঠীবদ্ধ জানি, রৈখিক, এই ৩ টে তো আমরা পড়েছি। তার মধ্যে শুধু এখানে দিয়েছে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ, অবশ্যই পড়েছ। এবং গোষ্ঠীবদ্ধ জনবসতি আর বিক্ষিপ্ত জনবসতির মধ্যে যে পার্থক্য, এটাও কিন্তু তোমরা দেখেছো। আমি জানি একটা যদি পড়ে রাখো গ্রামীণ বসতির শ্রেণীবিভাগ, তাহলে এখান থেকে তোমরা ১০ নাম্বার ১১ নাম্বার কিন্তু নিজে থেকেই করতে পারবে। এবং লাস্ট প্রশ্ন রয়েছে ভারতের নগরায়নের বৈশিষ্ট্য অথবা সমস্যাগুলি উল্লেখ করো। দেখো, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তোমাদের নগরায়নের বৈশিষ্ট্যও আসতে পারে, আবার সমস্যাও আসতে পারে। তবে একটু আলাদা কিন্তু হবে, দুটোর উত্তর কিন্তু সেম হবে না কখনোই। বৈশিষ্ট্যতে কিছু আলাদা পয়েন্ট হবে, সমস্যাতে আলাদা পয়েন্ট হবে। যেরকম তোমাদের আমি নোটসে লিখিয়েছিলাম সেরকম ভাবে কিন্তু লেখার চেষ্টা করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই ১২টা প্রশ্ন, যেখানে কিন্তু জনসংখ্যাও আছে, জনবসতিও আছে, মানে প্রশ্ন এতগুলো দেখে কিন্তু আবার ঘাবড়ে যাবে না। ব্যাপারটা হচ্ছে এখানে জনসংখ্যা এবং জনবসতি সবটাই আছে। প্রথম যে ৭টা প্রশ্ন আছে, এই প্রথম ৭টা প্রশ্ন হচ্ছে জনসংখ্যা নিয়ে, এবং পরের এই ৮ থেকে ১২ পর্যন্ত প্রশ্ন রয়েছে জনবসতি নিয়ে। আমি কিন্তু এখানে মার্ক করে দিলাম, তাহলে তোমাদের বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। এবার চলে আসবো একদম আমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের লাস্ট চ্যাপ্টার, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, যেখানে কিন্তু তোমরা বেশ কিছু প্রশ্ন পড়বে, কারণ এখান থেকে প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। প্রথমেই হচ্ছে পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্যগুলি কি কি, বা পরিকল্পনা অঞ্চলে তোমাদের যদি সংজ্ঞা এটা যদি পড়া থাকে, তাহলে সেখান থেকে কিন্তু তোমরা কিছুটা বৈশিষ্ট্য রেডি করে নিতে পারবে। এবং পরিকল্পনা অঞ্চলের যে স্তরক্রম রয়েছে, আমরা সবাই জানি স্তরক্রম বলতে আমরা কি বুঝি। ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চল, মধ্যম পরিকল্পনা অঞ্চল, বা মাঝারি পরিকল্পনা অঞ্চল, বৃহৎ পরিকল্পনা অঞ্চল, এগুলো কিন্তু অবশ্যই পড়তে হবে এবং প্রত্যেকটার বৈশিষ্ট্য লিখতে হবে। এবং ক্ষুদ্র আর বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে যে সমস্ত পার্থক্যগুলো রয়েছে, এই পার্থক্যগুলো অবশ্যই রেডি করে রাখবে। ঠিক আছে? তাহলে এই প্রথম ৩ টে প্রশ্ন কিন্তু দেখবে একই ধরনের প্রশ্ন। পরিকল্পনা অঞ্চলের বৈশিষ্ট্য, পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম, এবং ক্ষুদ্র আর বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য। ৩ টে প্রায় একই ধরনের, মানে একটা প্রশ্ন করলে মোটামুটি অল্টারনেটিভ বাকিগুলো কিন্তু করা যেতে পারে। তারপরে প্রশ্ন পড়বে তোমরা, কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের গুরুত্ব আলোচনা করো। অবশ্যই পড়ে রাখবে এটা। তারপরে পড়বে ছত্তিশগড় রাজ্যের খনিজ সম্পদের বন্টন ও শিল্প সমাবেশ আলোচনা। তাহলে এখানে দেখো, খনিজ সম্পদের বন্টনও রয়েছে, আবার শিল্প সমাবেশও রয়েছে। দুটো কিন্তু আলাদা জিনিস। আলাদা আলাদা করে কিন্তু পয়েন্ট করে লিখবে, যেরকম তোমাদের নোটসে আমি লিখিয়েছিলাম সেইভাবেই কিন্তু বিষয়টা লিখবে। এবং ৬ নাম্বার প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বেঙ্গালুরু বৈদ্যুতিন শিল্পে উন্নতি লাভ করেছে কেন, এটাও কিন্তু ভালো করে তোমরা পড়বে। এবং লাস্ট প্রশ্ন, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ অথবা গুরুত্বগুলি উল্লেখ করো। ঠিক আছে? তাহলে কারণ আর গুরুত্ব, এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? তাহলে কারণগুলো মোটামুটি পড়লে সেগুলোই আমরা গুরুত্ব হিসাবে উল্লেখ করতে পারি, কোনো অসুবিধা নেই এক্ষেত্রে। তবে গুরুত্বটা বেশি ভালো করে পড়বে, কারণ এটা টেস্ট পেপারে কিন্তু আমি মোটামুটি ভাবে ৩ থেকে ৪ বার দেখেছি এই প্রশ্নটা রিপিট হয়েছে। ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অর্থনৈতিক ভূগোলের সাজেশন। তোমরা এবার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তোমাদের অর্থনৈতিক ভূগোলের কোন কোন প্রশ্নগুলো এখনো রেডি হয়নি। যে প্রশ্নগুলো এখনো অর্থনৈতিক ভূগোল থেকে তোমরা রেডি করোনি, সেই প্রশ্নগুলো একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। এবং কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে বা কিছু বলার থাকে, সেটাও কমেন্ট বক্সে কমেন্টস করে অবশ্যই জানিও। আর যাদের অর্থনৈতিক ভূগোলেরও প্রত্যেকটা সাজেশন ওয়াইজ প্রশ্নের নোটস লাগে, বা মনে হয় যে আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট উত্তর চাই, যেগুলো লিখলে আমরা পরীক্ষাতে ফুল মার্কস পাবো, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা বা উত্তরগুলো নেওয়ার জন্য আমাদের ভিডিওর স্ক্রিনে বা ডেসক্রিপশন বক্সে দেখো যে নাম্বারটি আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখবে যে আমার ভূগোল বিষয়ের সাজেশন ওয়াইজ প্রতিটা প্রশ্নের উত্তর দরকার। এই রকম লিখে তোমরা সাজেশনে মানে সাজেশনে যে প্রশ্নগুলো আছে সেগুলো পাওয়ার জন্য একটু লিখে রাখবে কমেন্ট বক্সে। অবশ্যই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমরা কিভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে, বা তোমরা সরাসরি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেও জেনে নিতে পারো যে কিভাবে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। তাহলে এই সাজেশন আমি দিয়ে দিলাম, যার জন্য তোমরা বহুদিন ধরে অপেক্ষা করেছিলে। এইবার হচ্ছে তোমাদের পালা। তোমাদেরকে ভালো করে পড়তে হবে, কারণ আমার কাজ সাজেশন দেওয়া। এতদিন ধরে তোমাদের পড়ালাম, বিগত মার্চ মাস থেকে কিন্তু পড়ানো তোমাদের শুরু করেছিলাম, একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো পড়িয়েছি। এবং কথা দিয়েছিলাম তোমাদের পরীক্ষার বেশ কিছুদিন আগেই তোমাদের ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিব। সেই কথা রেখে আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম।
এইবার তোমাদের কাজ বাড়িতে প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে রেডি করা। তো কাদের কাদের প্রত্যেকটা প্রশ্নই রেডি রয়েছে ঝটপট আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে। যতগুলো প্রশ্ন বললাম, কে কে এমন রয়েছো যাদের প্রত্যেকটা প্রশ্নই রেডি রয়েছে, মানে এখন বললে তোমরা এখনই লিখে দিতে পারবে, একটু কমেন্টস করে আমাকে জানিও যে হ্যাঁ স্যার আমার রেডি রয়েছে প্রত্যেকটা প্রশ্ন। এবং যাদের কিছু কিছু প্রশ্ন এখনো রেডি করা বাকি এবং কোন কোন প্রশ্নগুলো রেডি করা বাকি আছে সেটাও কিন্তু একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে কার কতটা প্রিপারেশন রয়েছে। যাই হোক, আমি পুরো কিন্তু তোমাদের বড় প্রশ্নের সাজেশন দিয়ে দিলাম। এই কটা প্রশ্নই দেখে যাবে। আমি বলবো না যে এর বাইরে কিছু আসবে না, সেটা কিন্তু কখনোই নয়। এগুলো হচ্ছে সাজেশন, মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ তোমরা প্রত্যেকেই জানো এটাই কিন্তু আমাদের লাস্ট এইচএস পরীক্ষা হতে চলেছে পুরনো সিলেবাস অনুযায়ী। পরের বছর থেকে কিন্তু তোমাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হবে। যারা ক্লাস 11 এ পড়ছো বা কেউ যদি 11 এ এই ভিডিওটা দেখে থাকো, তাহলে তোমরাও জানো যে এটা কিন্তু আমাদের লাস্ট একদম আমাদের উচ্চ মাধ্যমিক যেরকম আমরা বলে থাকি শুধুমাত্র ক্লাস 12 নিয়ে, মানে গোটা বছর যা পড়লাম এটা কিন্তু কোনো সেমিস্টার সিস্টেম নয়। গত বছর আমরা একটা নতুন সিলেবাস পেয়েছি 2024 সালে, যেখানে কিন্তু সেমিস্টার হয়ে গেছে। সুতরাং এই প্রশ্নগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রেই। আমি বলবো ভালো করে প্রিপারেশন নাও ভূগোল বিষয়ের মতো। তো যাই হোক, কার কার কোন প্রশ্নের উত্তর দরকার রয়েছে সেটা জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও, বা আমাদের ডেসক্রিপশন বক্সে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কিন্তু একটু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও। ঠিক আছে? তো চলো আজকের মতো এখানে শেষ করব। প্রত্যেকে এই কটা দিন বাড়িতে ভালো করে প্রিপারেশন নাও, কারণ এটা তোমরা জীবনের আরো একটা বড় পরীক্ষা দিতে চলেছো মাধ্যমিক পরীক্ষার পর। মাথায় রাখবে উচ্চ মাধ্যমিক 2025 তোমাদের প্রত্যেকের যাতে খুব ভালো হয়, তার জন্য এই কটা দিন বাড়িতে খুব ভালো মতো প্রিপারেশন নাও। আনন্দ করা মজা করার দিন পড়ে আছে। পরবর্তীতে আনন্দ মজার দিন আরো আসবে। সুতরাং যা বাকি রয়েছে এখনো পড়া, মনে হচ্ছে যে আরো একটু ভালো করে পড়তে হবে। সেই সময়টাকে কাজে লাগিয়ে, ফাঁকা সময়টাকে কাজে লাগিয়ে কিন্তু বাড়িতে প্রত্যেকে ভালো করে পড়ো। তো আর বেশি কিছু বলছি না, শেষ করছি আজকের এই ভিডিও। কেমন লাগলো তোমাদের আজকের এই সাজেশন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। উচ্চ মাধ্যমিক 2025 প্রত্যেকের খুব ভালো হোক এই কামনা করি। সবার সাথে আবার দেখা হবে একটা লাইভ ক্লাস নিয়ে, যেখানে এমসিকিউ এবং এসিকিউ নিয়ে আলোচনা করব পরীক্ষার ঠিক 24 ঘন্টা আগে। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।